ওকে, আমরা আজকে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং প্লাস বায়োটেকনোলজি এই ক্লাসটা আজকে আমরা হবে। আপনি যদি এই রিসার্চ ইনস্টিটিউশনে ক্লাস মানে রিসার্চ ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই করতে হবে, মানে জেনেটিক্স এর উপর ভালো নলেজ রাখতে হবে। আপনি জেনেটিক্স এর উপর ভালো নলেজ না রেখে যে রিসার্চ ইনস্টিটিউশনে চাকরি পাওয়া কঠিন হবে। একদম একদম পিওর কথা। বিশেষ করে জেনেটিক্স এর যত টার্মিনোলজি আছে, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি আসলে কখনোই জেনেটিক্সে ভালো কিছু করতে পারবেন, মানে রিসার্চ ইনস্টিটিউশনে ভালো কিছু করতে পারবেন না। স্পেশালি ব্রি, বিনা, এসবে বাড়িতে কিছু জেনেটিক্সের জিনিস আসে, কিন্তু হর্টিকালচার এগ্রোনমি মিক্স করে আসে, তো বাড়িতে আপনার অতটা মানে প্রাধান্য পায় না এককভাবে জেনেটিক্স। কিন্তু ব্রি বাড়ি বিনাতে জেনেটিক্স ধরেন যে 60 নাম্বার এগ্রিকালচারের কোশ্চেন, সেখানে আপনার 25 নাম্বারই হচ্ছে জেনেটিক্স থেকে। মানে এগ্রিকালচারে 45 থাকে, 45-এর মধ্যে 25 বা 30ই হচ্ছে জেনেটিক্স থেকে। আমরা কোষের দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এরকম। আমি একটু, আমরা ওই আপনার কোষের দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি কৃষি গবেষণায় অতটা আপনার হয় না। আমরা তারপরেও আপনার আমরা দেখি কি কি আছে জেনেটিক্স এর কোশ্চেন গুলো কোন থেকে আপনার। বাংলাদেশের প্রথম সংকরিত হাইব্রিড আমের জাত কোনটি, যদি এটা মুখস্থ করলেই হবে। কোন প্যারেন্টস ছিল এটার, আপনার ফ্লোরিডা ক্রস আসি না। এখানে উদ্যান্তরিক ক্রায়ো প্রিজার্ভেশন দরকার নেই। মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রের F2 জেনারেশনের জেনোটাইপিক এবং দ্বিতীয় সূত্রের F2 জেনারেশনের ফেনোটাইপিক অনুপাত কত? তাহলে এটা হচ্ছে আপনার জেনেটিক্স এর একটা ক্লাস। লিস্ট করেছেন? হ্যাঁ, হ্যাঁ। না না, ওটা ট্রেনিং এর আমি ছবি দিয়ে দেবো। সরি। তাহলে ম্যান্ডেলের এটা থাকবে হেটারোসিস এবং ইনব্রিডিং ডিপ্রেশন বলতে কি বোঝায়, এটা আপনার ধরেন লাগবে। এটা এগ্রিকালচার, আমি বলতেছি যে জেনেটিক্স এর কোশ্চেন, ম্যান্ডেলের ইয়ে আপনার। তো তারপরে হচ্ছে উম, আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এগুলো না, এগুলো না। আমি বললাম না, বিএআরআই তে কিন্তু জেনেটিক্স এর প্রশ্ন কম হয় বাড়িতে, কিন্তু ব্রিতে দেখি আমরা, বিনাতে দেখি কি অবস্থা। হ্যাঁ, পাট গবেষণাতেও মোটামুটি কম হয়। তারপরে পাট গবেষণায় জিনোম সিকোয়েন্সিং নিয়ে কিছু প্রশ্ন টশ্ন হয় আপনার। যেহেতু জিনোম সিকোয়েন্সিং এ মকসুদুল আলম পাট গবেষণায় বাংলাদেশের প্রথম জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে পাট গবেষণায়। আমরা খুব বাইরে আছি, বোর্ড খুব বেশি প্রশ্ন হয় না জেনেটিক্স থেকে। আমি আপনাকে বলি, সব আপনি চিন্তা করেন যে কোন জায়গায় চাকরি করতে যাচ্ছেন, ওই জায়গা অনুযায়ী কিন্তু প্রশ্ন হয়। আপনি ব্রিতে ধান সম্বন্ধে প্রশ্ন বেশি হবে, আবার বাড়িতে হর্টিকালচার এগ্রোনমি অ্যান্টোমোলজি সয়েল সায়েন্স মিক্স করে হবে, জেনেটিক্সও হবে। সেটা আপনার একেবারে একটা রেশিও থাকবে, কিন্তু ব্রি এবং বিনাতে আপনার অবশ্যই জেনেটিক্সটা জানা লাগবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এটা দেখি, পরের কোশ্চেনটা দেখি। দেখেন, মিউটেশনের প্রশ্নটা কিন্তু জেনেটিক্স এর, শস্যের জাত উন্নয়নে মিউটেশন কিন্তু একটা ইয়ে প্রশ্ন। তারপরে হচ্ছে যে আপনার জলমগ্নতা সহিষ্ণুর জন্য দায়ী মেজর জিন ধানের কোন ক্রোমোজোমে অবস্থিত? এটা আসলে খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন। এটা কেউ আপনার মনে করেন যে পড়ে গিয়ে পারবে, এটা খুবই কঠিন। যদি এই বিষয়ে কেউ ধরেন যে অনার্স বা মাস্টার্স বা পিএইচডি তে, মাস্টার্স যদি কেউ রিসার্চ না করে থাকে, এটা জানা খুব কঠিন। জলমগ্নতা সহিষ্ণু যাই মেজর জিন কোন ক্রোমোজোমে অবস্থিত? ধানের ক্রোমোজোম সংখ্যা কত? আপনার জেনেটিক্সে যে প্রশ্নগুলো আসে, জেনেটিক্স এর মধ্যে এই প্রশ্নটা খুব ফ্রিকুয়েন্টলি আসে, কোন ফসলের ক্রোমোজোম নাম্বার কত? বিশেষ করে ধান, গম, সরিষা, তারপরে মটর, যেগুলো আমরা জেনেটিক্যালি যে কোশ্চেন, ইয়েগুলো ইম্পর্টেন্ট। দেখেন মটর তো নিট ইয়ে করছে আপনার, ওটার উপরই মেন্ডেল ইয়ে করছে। আর গমের আপনার ক্রোমোজোম নাম্বার অনেক রকম ক্রোমোজোম নাম্বার। আমরা বর্তমানে যে হুইট খাই, সেটার ক্রোমোজোম নাম্বার কত? 42।
এটার প্লয়েডি লেভেল কত কেউ বলতে পারেন? এটা গম কত প্লয়েডি লেভেলের? জিহাদ? হেক্সাপ্লয়েডি। হেক্সাপ্লয়েড। তাহলে এটার আপনার প্রতিটা এন এর ভ্যালু কত? 7। হ্যাঁ, তাহলে 6 7 42। এই যে এটা কিন্তু এটা কিন্তু এক সময় মনোপ্লয়েড ছিল, মনোপ্লয়েড ছিল। এই ইয়েটা হুইট মনোপ্লয়েড ছিল। তাহলে ট্রিটিকাম অ্যাস্টিভাম যেটা আমরা এখন খাচ্ছি, ট্রিটিকাম মনোকক্কাম ছিল প্রথম। যেটা আপনার মনে করেন যে আমরা তো বলে ইভলিউশনের মাধ্যমে, পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে আমাদের এই গম, বর্তমান গম, এক সময় যখন আদিম গম ছিল সেটা কিভাবে ছিল, সেটাও আমাদের একটা ইয়ে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখেন, হাইব্রিড হুইটের জনক বলা হয় কাকে? হুইট মানে গম, এটা নরমান বরলগ এই গম আবিষ্কার করে। নরমান বরলগ আপনার ইয়ে পাইছে, নোবেল পুরস্কার পাইছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। প্রজনন ভিত্তিবিদ, যেটা জেনেটিক ডিস্ট্রিবিউশন, পলিজেনিক ট্রেইটের কলিতাত্ত্বিক উন্নয়নের জন্য স্বপরাগিত ফসলের ক্ষেত্রে 2টি প্রজনন পদ্ধতির নাম ধরুন। আমরা জানি যে বিভিন্ন রকম ইয়ে পদ্ধতি আছে, জেনেটিক্যাল ব্রিডিং সিস্টেম আছে, পিওর লাইন সিলেকশন, মাস সিলেকশন, বাল্ক পপুলেশন ব্রিডিং, তারপরে হচ্ছে সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড, নানান রকম মেথড আছে। এই কোনটা কোনটার মধ্যে লাগে, কাজে লাগে, এটাও আসে আপনার। ট্রিপ্লয়েড টেট্রাপ্লয়েড হুইটের বৈজ্ঞানিক নাম লিখুন। ট্রিটিকাম টার্জিডাম। দেখেন টেট্রাপ্লয়েডের চাচ্ছে, তারপরে আপনার মনোপ্লয়েডেরও চায়। ডিএনএ ডাবল হেলিক্স একটি নিউক্লিয়েটের সাথে অপরটি নিউক্লিয়েটের যে বন্ডের মাধ্যমে যুক্ত হয় তার নাম কি? এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ডাবল হেলিক্স সাথে একটা নিউক্লিয়ের সাথে আরেকটা যুক্ত থাকে। ডিএনএ খন্ডাংশ পৃথকীকরণের জন্য জেল ইলেকট্রোফোরেসিসের সময় অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? এটা আপনার আপনার জানেন, যারা আপনার বায়োটেকনোলজি পড়ছেন তারা কিন্তু জেল ইলেক্ট্রোফোরেসিস আপনারা জানেন কিনা। প্রথমে ডিএনএ, আপনার গাছের পাতা থেকে ডিএনএ সংগ্রহ করা হয়, ওই ডিএনএ কিন্তু আপনার জেলের মধ্যে রান করা হয়। জেলের মধ্যে দুই পাশে দুই রকম আপনার অ্যানোড এবং ক্যাথোড থাকে। তো অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোত্থেকে কি গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা আপনার, এটা মূলত করা হয় আপনার বায়োটেকনোলজি ল্যাবে। বিনার বায়োটেকনোলজি ল্যাব আছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বিভিন্ন এগ্রিকালচার ইউনিভার্সিটি বায়োটেকনোলজি যেখানে কাজ করা হয়, সেখানে জেল ইলেকট্রোফোরেসিস এটা খুবই কমন ঘটনা। তো জেল ইলেকট্রোফোরেসিস অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, কি হয় উৎপন্ন হয় আপনার বিভিন্ন আপনার ডিএনএর ব্যান্ড। ব্যান্ড মানে হচ্ছে যে আপনার এই স্মেয়ার দেখা যায়। তো ডিএনএ ডাবল হেলিক্সে প্রতি ঘূর্ণনে প্রতিটি নিউক্লিওটাইড কয়টা নিউক্লিওটাইড থাকে? এটাও ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন। মায়োসিসের সময় প্রতিটি ক্রোমোজোমে কয়টি কায়াজমাটা সংঘটিত হয়? এটা কিন্তু খুব ডিপ কোশ্চেন, কিন্তু এটা অনেকে আমরা পারি না। যে ক্রোমোজোমের জেনেটিক ম্যাপের ক্ষেত্রে সেন্ট্রি সেন্ট্রিমর্গান একক দ্বারা কি বোঝায়? দেখেন, এই প্রশ্নগুলো আপনারা জেনেটিক্স হতে পড়ছেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানেন না। সো জেনেটিক্স একটু ডিপ পড়া লাগবে। অবশ্যই এই প্রশ্নটা বিনাতে আমাদের এই কোশ্চেনটা করছিল, আমি যতদূর জানি আপনার অপু স্যার, মানে অপু স্যার তো এখন রিটায়ারমেন্টের ডিজি স্যার ছিল তখনকার। অপু স্যার বায়োটেকনোলজির একদম খুব মানে ইয়েস টাইপের ছিল। ওনার নাম মির্জা মোফাজ্জল হোসেন। মির্জা মুফাজ্জল হোসেন অপু স্যার, স্যার একদম বায়োটেকনোলজির খুব ডিপে কোশ্চেন করছে, এবং উনি নিজে বিনা ধান সাত আবিষ্কার করছে। এবং উনি অনেকগুলো ধানের জাত আবিষ্কার করার সাথে যুক্ত ছিল। এবং এই যেগুলো রিসার্চ করতে গিয়ে কোনটার মধ্যে কোন জিন থাকে, সেটা আপনার এটা এখানে আলোচনা হয়েছে। এই জন্য এই জিনিসগুলো আপনার এই ডিপ কোশ্চেন হয়েছে। হ্যালো, এই যে একটু ক্লাস, হ্যালো একটু ক্লাস নিচ্ছি আমি, একটু তোমার একটু পরে ফোন করবো, 10 সাড়ে 10টার দিকে। হ্যাঁ, হ্যাঁ। তো সরি, এই, তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। দেখেন, এগুলো সব জেনেটিক্স এর কোশ্চেন। ডাইহাইব্রিড টেস্ট কত, রেশিও কত, তারপরে কাঠামোগত দিক থেকে রাসায়নিক গ্রুপের কারণে ইউরাসিল ক্ষারকে থাইমিন ক্ষার থেকে আলাদা করা যায়। আপনারা জানেন ইউরাসিল কেন, ইউরাসিল এবং থাইমিনের মধ্যে পার্থক্যটা কোথায়? ট্যাগ পলিমারেজ এনজাইম যে ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করা হয় তার নাম কি? দেখেন, সব এগুলো ইয়ার। তারপরে এগার যেটা আমরা বানাই, এই এগারটা কোত্থেকে আসে? রেড অ্যালগি জিলটিয়াম বা গ্রাসিলেরিয়া। ডিএনএ ডাবল হেলিক্সের ডায়ামিটার কত? ডিএনএ থেকে অনেক, ডিএনএ স্ট্রাকচারটা নিয়ে এখানে 4টা 5টা প্রশ্ন করে দিচ্ছে। 2টি স্ট্রাকচারাল কার্বোহাইড্রেটের নাম বলুন। এই প্রশ্নটা আমরা অনেক জায়গায় পাইছি, সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন, গাম। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট জিনোমের সাইজ কত? F3 জেনারেশনে কতটুকু হোমোজাইগাস আপনারা জানেন? যখন আমরা একটা আপনার জেনারেশন পাইলাম, হাইব্রিড জেনারেশন, এটা হাইব্রিডের ক্ষেত্রে 100% হচ্ছে হেটারোজাইগাস। একটা হাইব্রিড
প্রথম যেটা হলো 100% হেটারোজাইগাস, তারপরে F1, এটা F1 জেনারেশন। F2 তে গিয়ে 50% হেটারোজাইগাস, 50% হোমোজাইগাস। F3 তে গিয়ে 25% হেটারোজাইগাস এবং 75% হোমোজাইগাস। তার মানে F11 যে জেনারেশনটা, 11তম জেনারেশনে গিয়ে 99.99% হোমোজাইগাসিটি ডেভেলপ করে। এই জন্য হাইব্রিডের বীজ আমরা রাখতে পারি না। কারণ হচ্ছে হাইব্রিডের ক্ষেত্রে F1 জেনারেশনে হেটারোজাইগাস হয় মাত্র আপনার হোমোজাইগাস, হেটারোজাইগাসিটি 100%, কিন্তু এরপরে সেগ্রিগেশন শুরু হয়ে যায়, যেটা F2 জেনারেশনে 50-50 থেকে মানে তার মানে অর্ধেক গাছে আপনার বীজ হবেই না, আপনার অর্ধেক গাছের আপনার ফলন হবেই না। তো এই F3 জেনারেশনে কত, এখানে আপনার F1, F2, F3 এই কয়েকটা জিনিস পড়ে রাখলে আর F11টা পড়ে রাখলেই হয়। এই চারটা খুব ইম্পর্টেন্ট, খুব সহজ, মুখস্থ করে ফেলা যায়। আচ্ছা, দেখেন, মানুষ কর্তৃক কৃত্রিম সিরিয়াল ট্রিটিকেল, সিরিয়াল মানে হচ্ছে এখানে এই সিরিয়াল বাংলায় প্রশ্ন হয়েছে তো, সিরিয়াল মানে হচ্ছে যে আপনার এই যেটা সিরিয়াল ক্রপ শস্য জাতীয়, ট্রিটিকেল কোন ফসলের সংকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে? হুইট ট্রিটিকাম এবং রাই সিকেলি। মানে আমরা বর্তমানে যে আপনার হুইটটা খাচ্ছি, এটা কিসের কিসের ক্রসের মাধ্যমে এখন আসছে? 5টি নোটিফাইড ক্রপের নাম বলুন, এগুলো সব জেনেটিক কোশ্চেন। বিসিইউ কি, ব্যাকটেরিয়া সেলফ রেপ্লিকেশন কি, প্লাজমিড কি, ট্রানজেনিক প্লান্ট কিভাবে তৈরি করা হয়েছিল, কিসের ট্রানজেনিক প্লান্ট তৈরি করা হয়েছে, এরকম কোশ্চেন করার পর তারপরে দেখেন আরো 44 নম্বর কোশ্চেন, 4:4 ফিলিয়াল ফুল ডাইলিয়াল ক্রস থেকে কতগুলো হাইব্রিড, কতগুলো রেসিপ্রোকাল হাইব্রিড পাওয়া যায়? দেখেন এইখানে এই প্রশ্নটা এক্সক্লুসিভলি ব্যতিক্রম, মানে এখানে আপনার বিনার এই প্রশ্নটায় মানে যারা টিক ছিল, আমি এটা আপনাকে নাম্বার দিচ্ছি, দেখেন এই যে আমার আমার কার্সরটা যদি দেখতে পারেন, এই পরীক্ষায় সর্বোচ্চ মার্ক ছিল 60-এর মধ্যে 32, এবং এখানে 32 তো 1-2 জন পাইছিল, 32-33, মানে 20 নাম্বার পেয়ে টিকছে। যারা 60-এর মধ্যে 20 পাইছে তারাও রিটেনে টিকছে, মানে কোশ্চেন কঠিন হওয়ার কারণে। তো যাই হোক, আমরা এভারেজ কোশ্চেনটা দেখি, তাইলে আপনার এত টেনশন করা লাগবে না। প্রোটিন কোথায় সিনথেসিস হয়, তারপরে হচ্ছে যে আপনার আমরা একটু যদি আপনার প্রশ্নগুলো দেখি, মানে এখানে নিয়ে কি কোশ্চেন হয়, এগুলো অ্যাজ ইউজুয়াল কোশ্চেন, জেনেটিক্স এর কোশ্চেন কি কি আছে আমাদের। হুইচ কোকোনাট ভ্যারাইটি প্রডিউস কোকোনাট উইদিন 36, ভিয়েতনামের যে আপনার হাইব্রিড ভ্যারাইটিটা, এটা আপনার আম্রপালির মানে বাবা মাকে ছিল, যেটা থেকে আমরা বলি যে আশিনা এবং হচ্ছে ফ্লোরিডা, এই যে এটা একটু ছিল ইম্পর্টেন্ট। এরকম আপনার এই যে হুইচ জেনারেশন ইজ টেকেন এট দ্য টাইম অফ হাইব্রিড ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি তো আমরা F1 জেনারেশনটাই আমরা নিই, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের আসছে, আমরা একটু দেখি আর একটু। এই দেখেন, একসময় ডিসপ্লে আসছে যখন 10 নম্বরের প্রশ্ন আসছে, 6টা প্রশ্ন ছিল, 6-6-60, ডেসক্রাইব স্টেপস অফ cDNA প্রোটিন। যারা পারে নাই 10 পুরাপুরি মাইল, একেবারে 10 মাইল, কোনো কিছু করার নাই। cDNA ক্লোনিং, তারপরে হচ্ছে যে আপনার ডেসক্রাইব ন্যাচারাল ফ্যাক্টর সিনথেসিস ইনফরমেশন। এখানে আর একটু দেখেন এই কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ সাইটোপ্লাজমিক মেল স্টেটেড, এটা কয়েকবারই আসছে। হাউ হাইব্রিড সিড প্রডিউস ফ্রম ইট, সিএমএস লাইন কি, এ লাইন কি, আর লাইন কি, এই জিনিসগুলো আপনারা আসে। ওকে, আমরা আসলে কোশ্চেন যদি দেখতে যাই তাহলে আমি আপনার কোশ্চেন অনেকক্ষণ দেখাতে পারবো, কিন্তু আমি শুধু আপনাকে সামারাইজ করে যদি বলি, এগুলা কোশ্চেন সব দেখার দরকার নাই, আমি একটু সামারাইজ আপনাদের সাথে করি এখন। আমাদের জেনেটিক্সে মুখস্থ করার মতো প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসে খেয়াল করে দেখেন। আমরা ক্রোমোজোম নাম্বার আসে, হুইট নিয়ে কিছু কমন প্রশ্ন আসে, হুইটের ক্রোমোজোম নাম্বার কত, হুইটের সাইন্টিফিক নেম কি, তারপরে আপনার ট্রিটিকা ম্যাস্টিভাম বা এটা কত প্লয়েডি, প্লয়েডি লেভেল কত, হেক্সাপ্লয়েডি নাকি ইয়েগুলি, এন এর ভ্যালু কত, এগুলো আপনার মুখস্থ করা যায়। তারপরে হচ্ছে টার্মিনোলজি গুলো মুখস্থ করা যায়, কি কি টার্মিনোলজি আসে, হোয়াট ইজ হাইব্রিড ভিগর, তারপরে হোয়াট ইজ ইনব্রিডিং ডিপ্রিশন, হোয়াট ইজ হেটারোসিস, তারপরে হোয়াট ইজ কি বলে, হোয়াট ইজ হাইব্রিডাইজেশন, তাহলে হোয়াট ইজ F1, হোয়াট ইজ ব্যাক ক্রস, হোয়াট ইজ টেস্ট ক্রস, তারপরে আপনার এই জিনিসগুলো কন্টিনিউয়াস আসে। তো আপনার এই জেনেটিক্স এর যত টার্মিনোলজি আছে, আমরা শুধু যদি টার্মিনোলজি গুলো পড়ে ফেলি অন্তত 4-5 আমরা কমন পাবো। এই টার্মিনোলজি গুলো আমাদের দেখতে হবে জেনেটিক্স এর। আচ্ছা, এইবার মুখস্থ করার মতো সেলফ যেটা বললাম যে সেলফ ইয়ে কোনটা, ক্রস পলিনেটেড কোনটা, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। আর হচ্ছে যে কিছু কিছু কিওয়ার্ড, মানে ধরেন যে F1 জেনারেশনে কি হচ্ছে, F2 জেনারেশন, যেমন ধরেন আপনাকে সংজ্ঞা দিল হোয়াট ইজ ইমাস্কুলেশন,
তো হাইব্রিডাইজেশনের মধ্যে আমরা যে কাজটা করি, একটা ফুলের ইয়ে থেকে মেল পার্টটাকে আলাদা করে ফেলি। মেল পার্টটা আলাদা করলে তখন আমরা অন্য একটা ফুলের মেল পার্ট দিয়ে যদি এটাকে পলিনেশন করি, তাহলে এটাকে বলে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন দুইটা ভিন্ন মানে ধর্মী ইয়েকে, ভিন্ন বৈশিষ্ট্যের দুইটা ফসল ইয়ের মধ্যে ক্রস করানো, প্যারেন্টের মধ্যে ক্রস করানো। তাহলে পরবর্তীতে যেটা হবে, এই দুইটা মিক্স একটা ইয়ে হতে পারে, বেটার কিছু হতে পারে, আবার খারাপও হতে পারে, খারাপের পরিমাণই বেশি। আবার মিউটেশন নিয়ে কিছু প্রশ্ন হয়, যে কিছু মিউটাজেনিক এজেন্টের নাম আসে, যে তোমার আমরা বলি যে ফিজিক্যাল মিউটাজেনের নাম লিখুন, কেমিক্যাল মিউটাজেনের নাম লিখুন। আমরা কিন্তু পড়ছি ফিজিক্যাল মিউটাজেন হিসেবে আলফা রে, বিটা রে, গামা রে, এক্স রে, এগুলো কিন্তু ব্যবহৃত হয়। আবার কেমিক্যাল মিউটাজেনের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন রকম ইউক্রোমাটিন, তারপরে নানা রকম এগুলো আছে। তারপরে আপনার গামা রে যেটা ইউজ করা হয়, এটা মানে ইয়ে কত, এটা কি কোন পরমাণুটা ব্যবহার, কোবাল 63 না 65, এই কোবাল্টটা ইউজ করা হয় আপনার ইয়ে হিসেবে মিউটেশনের ক্ষেত্রে। তো মিউটেশনটা কি? মিউটেশন হচ্ছে সাডেন হেরিটেবল চেঞ্জ আপনার দুইয়ের ক্ষেত্রে। আমরা একটু বই থেকে সরাসরি, এগ্রিকালচার বই থেকে সরাসরি আপনাদের সাথে শেয়ার করি। আমাকে একজন প্রশ্ন করেছেন যে আমার কি বলা হয়েছে, ভুলে গেছি, এখানে কোশ্চেনটা সরাই নিচ্ছে মনে হয়। সেটা হচ্ছে যে আমাদের ওই যে ক্লাস দিয়ে দেওয়ার কথা, ব্রিডিং ক্লাস, হ্যাঁ আমি দিয়ে দিব, আজকে ক্লাস শেষ করে আমি ক্লাস রেকর্ড এবং ওই ক্লাসের কন্টেন্ট দিয়ে দিব। হ্যাঁ, ওয়েট হওয়ার কিছু নাই। আচ্ছা, একটু হুইটের প্লডি লেভেল নিয়ে একটা মানে ইয়ে যেহেতু সামনে আসছে, এই দেখেন হুইটের এই ট্রিটিকাম স্পেসিসের, এটা আপনার এক্স ইজ ইকুয়াল টু এক্স বা এন ইজ ইকুয়াল টু 7 কিন্তু, হ্যাঁ। ডিপ্লয়েড হইলে হয় 14, টেট্রাপ্লয়েড হইলে হয় 28, হেক্সাপ্লয়েড হইলে হয় 42। তো হুইট কোড থেকে আপনার এই প্রথম আসছে, হুইটের আপনার প্লয়েডি লেভেল কি, বর্তমানে আপনার নাম কি, ডিপ্লয়েড যখন ছিল তখন এটার নাম কি ছিল। এই দেখেন 2n ইজ ইকুয়াল টু 14, এটা যখন ছিল তখন এটা ছিল হুইট ট্রিটিকাম মনোকক্কাম, এটা কিন্তু আসে, এই যে ট্রিটিকাম মনোকক্কাম, এটা খুবই আসে। টেট্রাপ্লয়েড যেটা, এটা হচ্ছে যে 2n ইজ ইকুয়াল টু 28, এটা হচ্ছে ট্রিটিকাম ডুরাম, অনেক সময় আছে ডুরাম হুইটের ইয়ে কত, প্লয়েডি লেভেল কত। হেক্সাপ্লয়েড হচ্ছে যেটা আপনার এই যে ট্রিটিকাম, এখানে কয়েকটা আছে, এখান থেকে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। এই প্রক্রিয়াটা এখানে আপনার বর্ণনা করা আছে, আপনারা এখান থেকে একটু দেখে নিতে হবে। আর এই যে ট্রিটিকাম মনোকক্কামের সাথে আপনার ওই যে আপনার রায় যেটা, এটাকে ক্রস ট্রস করে কি কি হেক্সাপ্লয়েড টুইন যেটা বেরিয়েছে, এটা একটু প্রক্রিয়াটা এখানে আছে, এটা কি সহজ ভাবে দেওয়া আছে, বাট আমি আসলে ডিটেল ব্যাখ্যা করতে পারবো না, অনেকটা আমার বিষয়টা সম্বন্ধে ধারণা নেই। যদি ধারণা নাই, আমি শুধু শুধু এটার মধ্যে সময় নষ্ট করে আমি বাহাদুরি করে বা গল্প করার কোনো মানেই নাই। প্লয়েডি লেভেল এন্ড হুইট, এবং প্লয়েডি লেভেলটা কি, প্লয়েডি লেভেল নিয়ে একটু আগে ইউটিউবে আপনার একটা ভিডিও দিয়েছি। প্লয়েডি লেভেল কি, তারপরে এটার উপর একটা শীট আছে, অনেক সময় প্রশ্ন আসে প্লয়েডি লেভেল, অটো পলিপ্লয়েড কি, অ্যালো পলিপ্লয়েড কি, তারপরে আপনার পলিপ্লয়েডি কি, এই সংখ্যাগুলো আসে আপনার, হ্যাঁ। তো রাইসের ক্ষেত্রে 12 ইজ ইকুয়াল টু 24, আর হুইটের ক্ষেত্রে 42, জাস্ট ধান আর হচ্ছে জাস্ট মনে রাখা। এই নিউমেরিক্যাল চেঞ্জেস ইন ক্রোমোজোম, দেখেন ইউপ্লয়েড এবং এনুপ্লয়েড এর মধ্যে এইখানে কিছু কিছু ব্যাপার আছে। যদি কোনো কিছু ট্রাইসোমিক হয় তাকে বলা হয় 2n+1, যদি ডাবল ট্রাইসোমিক হয় 2n+1+1, এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে পারেন। আর আপনারা যারা বোঝেন, জেনেটিক্স নিয়ে কথা বলেন, তারা এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখবেন, প্লাস বুঝে রাখবেন। আর এমনি যারা যারা বুঝেন না, তারা মনোসমিক মানে 2n-1, ট্রাইসোমিক মানে 2n+1, ডাবল মনোসমিক মানে 2n-1-1, এটা একদম হুবহু এইভাবে আসে পরীক্ষা। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। দেখেন বার্লি কিভাবে ডেভেলপ হয়েছে, হ্যাপ্লয়েড কিভাবে হয়, পলিপ্লয়েড কি, এই দেখেন এই কয়টা দেখেন। আমরা যেরকম সবসময় বলি হুইট হেক্সাপ্লয়েড, তাহলে আপনার সুগার কেন কি জানেন? সুগার কেন কিন্তু অক্টাপ্লয়েড, 8n। সুগার কেন কিন্তু 8n, দেখছেন? সুগার কেন 8n। কলা হচ্ছে 3n, ব্যানানা ট্রিপ্লয়েড, হ্যাঁ। এই জিনিসটা আপনারা একটু দেখে যাবেন, এটা আসে হুইট 6n। সো এই শীটটাও আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। তো এই শীটটা দিয়ে দিব। এবার হচ্ছে আমরা এগ্রিগেটের বইতে আমাদের হুইটের ব্যাখ্যা নিয়ে যেগুলো আছে। আজকে অনেকে আসছেন, যারা এতদিন আসেন নাই, তারা কেন আসেন নাই বলেন? আসেন নাই তো, আসেন নাই। জিহাদ কয়দিন পরে আসলেন ক্লাসে? স্যার জিহাদ অনেকদিন পরে আসছি ওই স্যার অনেকদিন পরে আসছি, গ্রামে গেছিলাম তো। টেলিটক আর রাইট সিম ইউজ করি, কোনোটাই কাজে নাই, নেটওয়ার্ক থেকে একটা দিচ্ছি কথা, না স্যার। এটা পুরোপুরি মিথ্যা কিন্তু কথা। রেকর্ডের ক্লাস দেখে নিয়েছি স্যার।
কিন্তু রেকর্ডেড ক্লাসে তো আপনি কি পড়াশোনা কিসে, আপনার কোথায়, কোন ইউনিভার্সিটি? স্যার রাজশাহী ইউনিভার্সিটি। দেখেন, আপনি অনেক দোহাই দিতে পারেন, আপনার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোন উপজেলা? সদর স্যার, টাঙ্গুয়ার ব্রাহ্মণ সদর। ব্রাহ্মণবাড়িয়া সদরে এমন কোনো জায়গা নাই যেখানে মোবাইলের নেটওয়ার্ক ভালো নাই। আপনি বললে আমি বিশ্বাস করবো না। না আপনি স্যার, হ্যাঁ, টেলিটক সিমের নেট আসলে স্যার ছিল। শুনেন, ক্লাসটা করার জন্য হলেও আপনি নেটওয়ার্কে একটু কাছে কাছে, বাড়ির পাশে একটা ব্রিজ, বাড়ির পাশে একটু যাইয়া ক্লাসগুলো করতে পারতেন। দেখেন জাহিদ, জিহাদ, এই জিনিসগুলো আপনি পাবেন না। মানে ধরে নেন যে আমি ক্লাসের মধ্যে টুকিটাকি যেসব কথা বলতেছি, এই কথাগুলো অনেক প্রয়োজনীয় কথাই বলতেছি। ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে আপনার হুইটের আপনার ইয়ে 7N বা ইয়ে, এই জিনিসটা আপনি হতে পারে একটা ক্লাসে ধরতে পারলেন না, আপনি মিস করে গেলেন। এই যে মিস করলেন মানে আপনিই মিস করলেন, এটা আর কেউ মানে আপনাকে ফেরাই দিতে পারবে না। সো ওই যে একটা নাম্বার কম পাইলেন, আপনার বন্ধুরা এক নাম্বার বেশি পেয়ে টিকে গেল। আপনি তো পরীক্ষাও দেননি, দিচ্ছেন জিহাদ? কোনো পরীক্ষা দিচ্ছেন? রেকর্ড ক্লাস করছেন, ভালো কথা। পরীক্ষা তো আমি জাস্ট গ্রুপে একটা প্রশ্ন দিয়ে দিতাম, ওটার জন্য তো আমার আমার নেটওয়ার্ক থাকা খুব জরুরি ছিল না। দিচ্ছেন পরীক্ষা কোনোটা? না স্যার, করছিলাম কিন্তু পরে স্যার দিতে যেগুলো পারিনি। বললেন, ইনশাল্লাহ এখন থেকে স্যার কন্টিনিউ করবো, এখন ইউনিভার্সিটিতে চলে আসছে স্যার। হ্যাঁ, আপনি অনেক অনেক মিস করছেন। এখন কন্টিনিউ করেই কতটুকু ভালো করতে পারবেন আমি বলতে পারছি না। বাট এই যে প্রত্যেক ক্লাসে আমি আপনাদেরকে যথেষ্ট বকাবদ্ধ করছি, আপনি রেকর্ডে সেই বকাবদ্ধ শুনছেন এবং ক্লাস করেন। দুঃখজনক। মানে আপনারা মনে করতেছেন যে এই জিনিসটা খুবই আমি আপনাদের প্রথম ক্লাসে বলছি যে এই মানে এটার জন্য আপনি কি করছেন, মানে এই চাকরি পাবেন এটার জন্য আপনি কতটুকু স্যাক্রিফাইস করছেন নিজেকে, বলেন আমাকে, নিজেকে কতটুকু স্যাক্রিফাইস করছেন। আমি আপনার চিটাগাঙে যখন আমি চাকরি করি, আমি বিসিএস ক্যাডার সার্ভিসের কর্মকর্তা, আমার সাথে আমার কলিগ, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিই, তখন আমার চাকরির অলরেডি আমি চিটাগাঙে আমার একটা টয়োটা হাইলাক্স গাড়ি, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি দিয়ে আমি প্রতিদিন আইএলটিএস এর ক্লাস করতে যাই। আমার সাথে আমারই আরেক কলিগ, সে রাঙ্গুনিয়া থেকে প্রতিদিন একটা ভাঙা মোটরসাইকেলে সে এই করতে, ক্লাস করতে আসে। রাঙ্গুনিয়া থেকে চিটাগাং শহর হচ্ছে 52 কিলোমিটার। শুধুমাত্র আইএলটিএস এর একটা ক্লাস করার জন্য, 1 ঘন্টার ক্লাস করার জন্য এই সে বিসিএস ক্যাডার অফিসার, কৃষি কর্মকর্তা, বিকেলবেলা ক্লাস দিয়ে শেষ করে সন্ধ্যা 7টায় ক্লাস ধরার জন্য সে রাঙ্গুনিয়া থেকে 52 কিলোমিটার প্রতিদিন আসতো এবং যাইতো। এবং সে আমার আগে আইএলটিএস এর 7.5 পায়া সে অস্ট্রেলিয়ায় ইয়েতে চলে যায়। আমি আইএলটিএস এর পরীক্ষায় আজ পর্যন্ত দিতে পারিনি। কথা বুঝতে পারছেন? অতিরিক্ত আরামের কারণে আমি আইএলটিএস এর পরীক্ষা দিতে পারি নাই। আর আপনি ওই যে বললাম যে মোবাইলের নেটওয়ার্কটা খুঁজে পান নাই আপনি, কিন্তু ঠিকই আপনি গত আপনি রিল ভিডিও গুলো ঠিকই দেখছেন গত 6 মাসে বা 2 মাসে। সরি, আমি আপনাকে বলবো না, বাকি সবাইকে বলার চেষ্টা করতেছি যে এই জিনিসগুলো দরকার আছে। বাদ আহ জেনেটিক্সে কিছু টার্মিনোলজি আছে, কিছু না, অনেক টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজি গুলো আমাদের পড়তেই হবে, পড়তেই হবে, মুখস্থ করে ফেলতে হবে। এখন আপনি যদি টার্মিনোলজি গুলো সবগুলো সংজ্ঞা যদি আমি বুঝাইতে যাই, আমাদের স্যাররা যখন এই ক্লাস নেয়, এই টার্মিনোলজি গুলো শিখাইতে গেলে আমাদের মনে হতো 8, 10, 12টা ক্লাস নিয়ে ফেলে। সো আমার পক্ষে আসলে আপনাদেরকে সব বোঝানো সম্ভব না। তো আমি শুধু আপনাদেরকে একটু বলে দিব, ইভেন আমি নিজেও বুঝিও না, আমি আপনাদেরকে বলে দিলাম যে সব আমার পক্ষে বলানো সম্ভব না। তবে এই জিনিসগুলো আমি আপনাদেরকে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাধারণত আসে, এগুলো আমি আপনাদের ক্লাস রেকর্ড করে, 3 ঘন্টার একটা ক্লাস রেকর্ড আছে ব্রিডিং এর, এটা বাড়ির যিনি বিআরআই তে যিনি প্রশ্ন করেন, ব্রিডিং রিলেটেড যত প্রশ্ন হয় উনি প্রশ্নগুলো করেন, উনি আমাদের গেস্ট লেকচার হিসেবে ক্লাসটা নিয়েছেন। ওই রেকর্ড ক্লাসটা আমি আপনাদের আজকে দিয়ে দিব, প্লাস উনি একটা শিটও দিয়েছেন, ওটাও দিয়ে দিব পাওয়ার পয়েন্টে। আর আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের জেনেটিক্স এর কি কি জিনিস আসে, বিশেষ করে সেলফ পলিনেটেড ক্রপ, ক্রস পলিনেটেড ক্রপের মধ্যে আপনার মানে সরাসরি আসে যে এটা কি 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 ধরনের ক্রপ, এটা কি অটো পলিপ্লয়েড নাকি অ্যালো পলিপ্লয়েড। তো এই জিনিসগুলো আসে। মনোসিয়াস ফ্লাওয়ার, ডায়োসিয়াস ফ্লাওয়ার, আপনারা জানেন কোনো গাছের এক গাছে যদি 2 ডালে 2 রকমই হয়, আর যদি 2টা আলাদা গাছে হয় তাহলে কোনটা মনোসিয়াস কোনটা ডায়োসিয়াস, পেঁপে কি মনোসিয়াস কিনা না ডায়োসিয়াস, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। মেল এন্ড ফিমেল সেক্সেস আর প্রেজেন্ট সেপারেট ফ্লাওয়ার্স অফ দ্য ডিফারেন্ট প্লান্টস। 2টা আলাদা গাছে মানে 2টা আপনার সেক্স এক্সপ্রেশন, যেটা পেঁপের ক্ষেত্রে হয়। তো এই জিনিসগুলো দেখতে হবে। প্রোটিন ট্রি কি, প্রোটোগাইনি কি, যদি দেখেন যে আপনার মানে কোনো একটা ফুলের
অ্যান্থার এবং স্টিগমা, এই দুটা আপনার একটু দূরত্ব বেশি, উচ্চতা বেশি। যেমন পোলেন মেচিউর বিফোর স্টিগমা, আর গাইনোসিয়াম মেচিউর আর্লিয়ার বিফোর দ্য পোলেন গ্রেন মেচিউর। এই যে জিনিসটা হচ্ছে প্রোটিন ডি আর প্রোটোনেডি, মানে আপনার একই ফুলের আপনার দুইটা পার্ট থেকে, পুরুষ পার্ট এবং মেয়ে পার্ট। তো মেয়ে পার্টটা আগে মেচিউর হয়ে গেল, পুরুষ পার্টটা পরে মেচিউর হলো, ফলে হলো কি তাদের আর পলিনেশন হওয়ার সুযোগ থাকলো না। দুইটা তো একই টাইমে আপনার মেচিউর হইতে হবে। তো এই জিনিসটা হচ্ছে প্রোটোডি প্রোটোডি সেন্টার অফ অরিজিন, সেন্টার অফ ডাইভার্সিটি, জিন পুল। আপনার জিন পুল ইজ দ্যাট সাম টোটাল অফ অল জিনস প্রেজেন্ট ইন এ পপুলেশন দ্যাট রিমেইনস আছে। একটা পপুলেশনের মধ্যে টোটাল যে জিনটা আছে কন্টিনিউয়াস পরের জেনারেশনে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে জিন পুল। হেরিটাবিলিটি, হেরিটাবিলিটি মানে হচ্ছে দেখেন আপনার শরীরে যে জেনেটিক্যাল মানে জিনগুলো আছে, এই জিনগুলার কারণে আপনার ফেনোটাইপিক পরিবর্তন কতটুকু হয়েছে, এই যে ব্যাপারটা, এটাকে বলে হেরিটাবিলিটি। দেখেন সংজ্ঞাটা কি, হেরিটাবিলিটি ইজ এ মেজার অফ দ্য প্রপোর্শন অফ দ্য টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স প্রেজেন্ট ইন পপুলেশন। মানে একটা পপুলেশনের মধ্যে কি কি ফেনোটাইপিক ভেরিয়েন্স আছে, দ্যাট ইজ অ্যাট্রিবিউটেড টু জেনোটাইপিক ইফেক্ট। মানে যে জিনের কারণে আমার শরীরে কতটুকু আপনার ইফেক্ট পড়ছে। তো এইটাকে দুই ভাবে করা হয়। আপনার এটাকে বলে ব্রড সেন্স হেরিটেবিলিটি আর ন্যারো সেন্স হেরিটেবিলিটি। সংখ্যাগুলো দেখে রাখবেন। হ্যাটারোসিস, হ্যাটারোসিস ইজ দ্য পারফরমেন্স। আপনি ধরেন আপনার ওই আপনার বাবা হচ্ছে এখানে, সরি এখানে কাউকে এক্সাম্পল ওইভাবে দিতে হচ্ছে না, আমি বলতেছি যে মিস্টার মিস্টার আব্দুল্লাহ বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, আব্দুল্লাহর মা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, মানে একজন হচ্ছে থার্ড ক্লাস আর একজন হচ্ছে সেকেন্ড ক্লাস অফিসার। কিন্তু তাদের ছেলে মানে ছেলে আব্দুল্লাহ সে হয়ে গেছে ফার্স্ট ক্লাস অফিসার, সে হয়ে গেছে বিসিএস ক্যাডার কর্মকর্তা। তাহলে এই যে সংজ্ঞাটা, এটাকে বলা হয় হ্যাটারোসিস। মানে হ্যাটারোসিস হচ্ছে, হ্যাটারোসিস দ্য পারফরমেন্স অফ F1 পপুলেশন ওভার বোথ অফ ইটস প্যারেন্টস। মানে বাবা মার চেয়ে ছেলে মেয়ের পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে এটাকে বলা হয় আপনার, যদি ভালো হয় তাহলে আপনার এটাকে বলা হয় হ্যাটারোবেল্টোসিস। বাবা মার সাথে তার সন্তানের যে আপনার পার্থক্য, দেখেন ল্যাটারোসিস দ্য পারফরমেন্স সুপিরিয়রিটি অর ইনফেরিয়রিটি অফ F1। মানে নেক্সট জেনারেশনের যে পার্থক্য, সেটাই হচ্ছে আপনার হ্যাটারোসিস। এখন পার্থক্য যদি আপনার ভালো হয়, দেখা গেল ছেলে অনেক ভালো, সুপিরিয়র কোয়ালিটি, তাহলে এটা হচ্ছে আপনার হ্যাটারোবেল্টোসিস, এই জিনিসটি। আর হ্যাটারোসিস ওভার দ্য মিড প্যারেন্ট, সেটা হচ্ছে রিলেটিভ হ্যাটারোসিস। আর হ্যাটারোসিস আর হাইব্রিড ভিগর, হাইব্রিড ভিগর ইজ ইউজ এজ সিনোনিম অফ হ্যাটারোসিস। হ্যাটারোসিস মানেই হচ্ছে হাইব্রিড ভিগর। হাইব্রিড ভিগর রেফার্স টু সুপিরিয়রিটি অফ F1, মানে সন্তানের বৈশিষ্ট্যর সুপিরিয়রিটি ওভার দ্য বেটার প্যারেন্ট। মানে দুইজন, মানে বাবা মার চেয়েও যদি ছেলে ভালো হয়, দ্যাট ইজ কল্ড হাইব্রিড ভিগর, মানে হাইব্রিডটা আরো শক্তিশালী হাইব্রিড। তো ইনব্রিডিং ডিপ্রেশনটা কি দেখেন, মানে আপনি মানে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই এর ক্রসের ফলে জেড তৈরি হচ্ছে, জেড এর কোয়ালিটি এক্স এবং ওয়াই এর চেয়ে বেটার, দ্যাট ইজ কল্ড হাইব্রিড ভিগর। আর এক্স আর ওয়াই এর ক্রসের ফলে যে জেড হচ্ছে, জেড এর কোয়ালিটি খুবই পোর এবং আস্তে আস্তে কোয়ালিটি পোর হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনব্রিডিং ডিপ্রেশন। তার মানে হচ্ছে হাইটারোসিস আর ইনব্রিডিং ডিপ্রেশন দুইটা হচ্ছে বিপরীতমুখী জিনিস। দেখেন ইনব্রিডিং ডিপ্রেশনের সংখ্যাটা কি, ক্রস পলিনেটেড স্পেসিস এন্ড স্পেসিস রিপ্রোডিউসিং asexually আর হাইলি heterozygous. When these species are subjected to selfing or inbreeding, কোনো একটা নিজেদের মধ্যে যদি ক্রসিং করতে দেওয়া হয়, তখন দেখা যায় দিস শো সিভিয়ার রিলেশন ইন ভিগর এন্ড ফার্টিলিটি। তাদের মধ্যে জেনেটিক মানে তাদের ভিগরেস কমে যায়। এটার এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলি, শুনেন। একটা মানে বাজে ভাবে নেবেন না এগুলো, বিশেষ করে জেনেটিক্যাল টার্ম গুলো পড়াইতে গেলে আপনার কিছু ছোট ছোট এক্সাম্পল আসে। আমাদের অনেকের মধ্যে মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এদের মধ্যে বিয়ে হয় না। দেখবেন এইসব ক্ষেত্রে বিয়ে হলে আমাদের পরবর্তী জেনারেশনে একটা ইফেক্ট পড়ে। ইফেক্টটা কি দেখবেন, একই বংশের মধ্যে বিয়ে হলে আপনার পরবর্তীতে ওই বাচ্চাদের থ্যালাসেমিয়ার সম্ভাবনা থাকে, অন্ধত্বের সম্ভাবনা থাকে, মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যুর হার বাড়তে পারে। থ্যালাসেমিয়া, মরবিডিটি, তারপরে হচ্ছে আপনার তারপরে অনেকে পঙ্গুত্ব হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, অটিজম হতে পারে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন। মানে আপনার
দেখবেন আমরা সেদিন বলছিলাম যে কোনো একটা মাঠে ধান গাছ আছে বৃধান 28, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, তারপরেও বৃধান 28 এর ব্যাপক জনপ্রিয়তা, বৃধান 29 এর ব্যাপক জনপ্রিয়তা। ক্লাস কেটে গেলে আবার ক্লাসে জয়েন করবেন, আজকে একটু বেশি কথা হবে, লম্বা কথা হবে। তো বৃধান 29 আপনার, আর বৃধান 28 দেখা যাচ্ছে যে আপনার অনেকদিন ধরে মাঠে আছে, কিন্তু আমরা তারপরও নতুন নতুন জাত আবিষ্কার করতেছি। সবাই তো বৃধান 28, 29 আবিষ্কার করতে মানে চাষ করতে আছে, তাহলে নতুন জাত কেন আমরা আবিষ্কার করতেছি? নতুন জাত আবিষ্কার করার কারণ হচ্ছে এই যে তাদের মধ্যে ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে, মানে মাঠের যখন একটা ধান থাকে কন্টিনিউয়াস তাদের মধ্যে সেলফিং হয়। ওই যে আপনার বৃধান 28 এর সাথে 28 এর যে আপনার ক্রসিং হচ্ছে, হতে 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 তাদের মধ্যে পরবর্তী জেনারেশনটা কয়েক জেনারেশন পরে নিয়ে হয়ে যাচ্ছে আপনার ইনব্রিডিং ডিপ্রেশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কোয়ালিটি ডিটেরিয়েট করতেছে। এই যে কোয়ালিটি ডিটেরিয়েট করে, ফলে পরবর্তী জেনারেশনে আর আপনার এটা পারফরমেন্স ভালো হয় না, দেখা যায় এটার মধ্যে রোগবালাই হয়, ডিজিজ রেসিস্টেন্স থাকে না, তারপরে ইল্ড কম হচ্ছে। এটাকেই বলে হয় আপনার ইনব্রিডিং ডিপ্রেশন। তাহলে আমি যে বাংলায় যে ব্যাখ্যাটা বলছি, যে ক্রস পলিনেটেড স্পেসিস এন্ড স্পেসিস reproducing asexually are highly heterozygous. When these species are subjected to selfing or inbreeding, they show severe reduction in their vigor and fertility. This phenomenon is known as inbreeding depression. বাকিটুকু আপনারা দেখে নেবেন। এই খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো দরকার নাই। মিউটেশন, মিউটেশন আপনারা জানেন বিনাতে মিউটেশন রিলেটেড প্রশ্ন বেশি হয়, কারণ বিনার যত ভ্যারাইটি আছে তারা কিন্তু মিউটেন্ট ভ্যারাইটি। বাংলাদেশ পরমাণু মানে গবেষণা ইনস্টিটিউট, তারা ওই পারমাণবিক শক্তি ব্যবহার করে, দেখা যায় অ্যাটমিক এনার্জি ইউজ করে তারা সিডের জেনেটিক মেকআপ চেঞ্জ করে দেয়, তারপরে কোনো কিছুর জেনেটিক মেকআপ চেঞ্জ করে দেয়, সেটাকে ইনসেক্ট রেসিস্টেন্ট করে দেয়, বা ইয়ে করে আপনার হাই এল্ডিং করে, এরকম করে আপনার ই করে। মিউটেশন হচ্ছে সাডেন হেরিটেবল চেঞ্জ ইন অ্যান অর্গানিজম, হঠাৎ করে আপনার ইয়ে হয়। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। মেল স্টেরিলিটি কি আপনারা জানেন যে আমরা যদি হাইব্রিড জেনারেশন ডেভেলপ করতে চাই, তাহলে পুরুষ ফুলটা যদি একসাথে, পুরুষ ফুল নারী ফুল একসাথে থাকে, তাহলে তাদের নিজেদের মধ্যে ক্রসিং হয়ে যাবে, এই জন্য পুরুষ ফুলের অ্যান্থারটাকে কেটে দিতে হয়। দ্যাট ইজ কল হাইব্রিড ইয়ে আপনার মেল স্টেরিলিটি। তবে এটা তো আপনার এটাকে বলে ইমাস্কুলেশন প্রক্রিয়া।